আমরা এরপর যেটা জানবো দ্রবণের বাক্যাংশ। আমরা পড়েছি ধাতু সংকর বা পারদ সংকর। এখন কঠিন দ্রবণ বলতে যেটা আমরা বুঝি, দুই বা ততোধিক কঠিন পদার্থের সমসত্ব মিশ্রণ হলো কঠিন দ্রবণ। অর্থাৎ এখানে দ্রাবক এবং দ্রাবক দুটোই কঠিন। যেমন পিতল বা ব্রোঞ্জ, এগুলো হচ্ছে ধাতু সংকর। কপার টিনের মিশ্রণ হচ্ছে ব্রোঞ্জ, আবার কপার আর জিঙ্কের মিশ্রণ পিতল। এই দুটো হচ্ছে ধাতু সংকরের উদাহরণ। এরা হচ্ছে কঠিন দ্রবণ। অর্থাৎ এখানে দ্রাবক এবং দ্রাবক দুটোই কিন্তু কঠিন। কঠিন দ্রবণ আবার দুভাবে গঠিত হতে পারে। একটা হচ্ছে দ্রাবকের অণুগুলোকে দ্রাবের অণু প্রতিস্থাপিত করে কঠিন দ্রবণ গঠিত হতে পারে। আবার দ্রাবকের অণুর আন্তঃস্থানিক পজিশনে বা আন্তঃস্থানিক স্থানে দ্রাবের অণুগুলো থেকে একটা কঠিন দ্রবণ গঠিত। প্রতিস্থাপিত যে কঠিন দ্রবণ, সেখানে কিন্তু দ্রাবক এবং দ্রাবক দুটোরই আকার ও আকৃতি প্রায় সমান। তবে এক্ষেত্রে প্রতিস্থাপিত কঠিন দ্রবণ আর আন্তঃস্থানিক বা ইন্টারস্টিশিয়াল যে কঠিন দ্রবণ, সেখানে দ্রাবকের অণু আন্তঃস্থানিক পজিশনে দ্রাবের অণুগুলো অবস্থান। এক্ষেত্রে দ্রাবের অণুর আকার হচ্ছে ছবি দুটি সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। যেমন অন্তঃস্থানিক কঠিন, এখানে ক্ষেত্রে ছোট ছোট বিন্দুগুলোকে বলা হয় দ্রাবণ, আর বড় বড় বিন্দুগুলোকে বলা হয় দ্রাবক। অন্তঃস্থানিক কঠিন দ্রবণের ক্ষেত্রে দ্রাবকের অণুর আকার দ্রাবণ হচ্ছে। আবার প্রতিস্থাপিত কঠিন দ্রবণের ক্ষেত্রে কঠিন দ্রবণের ক্ষেত্রে ছবিটি যদি লক্ষ্য করি, তাহলে
যদি এটা আমরা হাইলাইট করি, কালার দিয়ে, আমরা যদি এগুলোকে বলবো দ্রাবণ, আর এগুলোকে বলবো এগুলো সব ধাতু সংকর। এরপর আমরা যেটা আলোচনা করব, ইম্পর্টেন্ট জায়গা থেকে এগোবো। তরলের বাষ্প চাপ। তরলের বাষ্প চাপ তরলের আবদ্ধ পাত্রে যদি আমরা একটা তরল পদার্থ রাখি, ছবিটা আমরা যদি আলোচনা করি, ছবিটা যদি আমরা আলোচনা করি, তাহলে এখানে তরল পদার্থ অবস্থান, এগুলো বাষ্প। এখানে ক্ষেত্রে তরল পদার্থ বাষ্পায়ন হওয়ার চেষ্টা করে, অর্থাৎ তরল পদার্থগুলো বাষ্পায়িত হওয়ার চেষ্টা করে। এখানে দুটো ঘটনা ঘটে, একটা হচ্ছে বাষ্পীভবন, আর একটা ঘনীভবন। এই দুটো অবস্থা একসঙ্গে চলে। যখন বাষ্পীভবন এবং ঘনীভবন সাম্যাবস্থায় পৌঁছায়, তখন তরলের উপরের পৃষ্ঠ থেকে বাষ্প দ্বারা চাপকে বলা হয় সম্পৃক্ত বাষ্প চাপ, আর তরলের পৃষ্ঠ থেকে বাষ্পে বলা সম্পৃক্ত বাষ্প। যদি এখানে বাষ্পীভবন ঘনীভবন যদি সাম্যাবস্থায় পৌঁছায়, তাহলে দুটো জিনিস আমরা পাই, সেটা হচ্ছে সম্পৃক্ত বাষ্প চাপ, সম্পৃক্ত বাষ্প এবং সম্পৃক্ত বাষ্প। অর্থাৎ তরলের পৃষ্ঠতে থাকা সম্পৃক্ত বাষ্প দ্বারা পাত্রের দেওয়ালে একক আয়তনের ক্ষেত্রফলে প্রযুক্ত চাপটাই হলো সম্পৃক্ত বাষ্প। আমরা যদি সংজ্ঞাকারে লিখতে পারি, স্থির উষ্ণতা, স্থির উষ্ণতা কোন তরল পৃষ্ঠে, কোন তরল পৃষ্ঠে থাকা সম্পৃক্ত বাষ্প দ্বারা পাত্রের আয়তনে, পাত্রের দেওয়ালে
একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত চাপ হলো বা তরলে বাষ্পচাপের উপর নির্ভর করে বাষ্পায়ন নির্ভর করে। যেসব তরলে বাষ্পায়নের হার বেশি, যেসব তরলে যেসব তরলের বাষ্পায়নের হার বেশি তাদের বাষ্পচাপ বা আন্তঃআণবিক আকর্ষণ বল অনেক কম, অর্থাৎ তাদের ক্ষেত্রে বাষ্পচাপ তাদের বেশি। যেসব তরলে আন্তঃআণবিক আকর্ষণ বল কম, এরা সহজে বাষ্পায়িত বাষ্পায়িত এক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারছি যে বাষ্পায়নের হার আমরা যদি লক্ষ্য করি তাহলে ইথার গ্রেটার দেন ইথাইল অ্যালকোহল গ্রেটার দেন, যেহেতু বাষ্পায়নের হার এটা বেশি তাই বলা যায় বাষ্পচাপ বেশি হবে ইথারের ক্ষেত্রে, কমটা হবে ইথার গ্রেটার দেন ইথাইল অ্যালকোহল গ্রেটার দেন। এরপর আসি উষ্ণতার উপর, উষ্ণতা কিভাবে বাষ্পচাপকে প্রভাবিত করে। যদি উষ্ণতা বাড়ায় বুঝি বাষ্পায়নের হার বৃদ্ধি পায়। আমরা স্বাভাবিকভাবেই তরল পদার্থের ক্ষেত্রে তাপ যত বাড়ানো হয় অর্থাৎ উষ্ণতা যত বাড়ানো হয় তরলের একক পৃষ্ঠ থেকে তত তাড়াতাড়ি তরল পদার্থগুলো গ্যাসীয় অণুতে রূপান্তর। উষ্ণতা বৃদ্ধি করলে বাষ্পায়ন, আমরা ওগুলো অনেক উদাহরণ দেখেছি বাষ্পায়ন বৃদ্ধি পায়। কারণটা কারণ তরলে অপর পৃষ্ঠে উপর পৃষ্ঠ থেকে বেশি পরিমাণ তরল পদার্থ গতিশক্তি বৃদ্ধি পায়।
গতিশক্তি বৃদ্ধি পায় এবং দ্রুত বাষ্পীয় দশা বাষ্প যায়। এরপর আসবো, এটা হলো তরল দ্রবণ। এখন তরল একটা দ্রবণ গঠিত হতে পারে তরল দ্রাবক প্লাস অনুদ্বায়ী কঠিন দ্রাবক। অনুদ্বায়ী অনুদ্বায়ী কঠিন। এর ক্ষেত্রে বলছি দ্রবণের বাষ্প চাপ less than বিশুদ্ধ দ্রাবকে কারণটা মোটামুটি বুঝতে পারছি যে দ্রবণ যখন গঠিত হয়, দ্রবণের উপর পৃষ্ঠে এই দ্রবণ আমরা যদি একটা ছবির সাহায্যে বুঝতে পারি, এটা হচ্ছে বিশুদ্ধ দ্রবণ অবস্থা। আর এই ক্ষেত্রে ছবিটার দিকে লক্ষ্য রাখি, যদি ক্ষেত্রে দ্রবণে উপস্থিত অনুদ্বায়ী এই দুটো ছবির সঙ্গে যদি আমরা তুলনা টানতে পারি, তাহলে বুঝতে পারবো যে বিশুদ্ধ দ্রবকের বাষ্পচাপের চেয়ে দ্রবণের বাষ্পচাপ কম। কারণটা হলো দ্রবণ গঠিত হওয়ার আগে বিশুদ্ধ দ্রবক যখন অবস্থান করে, তখন বিশুদ্ধ দ্রবকের উপর পৃষ্ঠে একক আয়তনে অনেক বেশি পরিমাণ দ্রাবক অণু উপস্থিত। অর্থাৎ এই বিশুদ্ধ দ্রাবকের অণু বেশি উপস্থিত থাকলে বাষ্পায়ন দ্রুত হবে। এই বাষ্পায়ন যদি দ্রুত হয় তাহলে বাষ্পচাপের পরিমাণ বাড়ে। অর্থাৎ দ্রাবকের পৃষ্ঠতল, বিশুদ্ধ দ্রাবকের পৃষ্ঠতল দ্রবণে পৃষ্ঠতল অপেক্ষা বেশি হয়, কারণ দ্রবণে কঠিন অনুদ্বায়ী দ্রাব অবস্থান করেছে। ফলে দ্রবণের একক আয়তনে পৃষ্ঠতলে বিশুদ্ধ দ্রাবক অণু কম পরিমাণে উপস্থিত। অর্থাৎ এক্ষেত্রে বিশুদ্ধ দ্রাবক অল্প পরিমাণ অবস্থান করে। অ্যাকচুয়ালি চাপটা সৃষ্টি করে দ্রাবক। তাই যখন বিশুদ্ধ দ্রবক অবস্থান করে তখন তার বাষ্পচাপ অপেক্ষাকৃত বেশি হয় দ্রবণের থেকে, কারণ দ্রবণে ওই বিশুদ্ধ দ্রবকে
অপর পৃষ্ঠে কঠিন অনুদ্বায়ী দ্রাবক অবস্থান করে তারপর দ্রবণ সৃষ্টি হয়। ফলে একক আয়তনে পৃষ্ঠতলে কম পরিমাণ দ্রাবক অণু অবস্থান করে এবং ওই দ্রাবক অণু দ্বারা বাষ্পচাপ কম পরিমাণে হয়। তাই আমরা এই দুটো ছবির সাহায্যে বুঝতে পারবো যে দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রবকের বাষ্পচাপ অপেক্ষা কম। অতএব দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রবকের বাষ্পচাপের চেয়ে কম। আর একবার বলি উপসংহার ভাবে, কারণ দুই ক্ষেত্রে যেহেতু দ্রাবক অণু বাষ্পায়ন ঘটে এবং ওই বাষ্প দ্বারা যে চাপ সেটাই হলো বাষ্পচাপ, তাই এক্ষেত্রে দ্রাবক অণুর পরিমাণটা পৃষ্ঠতলে কম পরিমাণ অবস্থান করে দ্রবণের ক্ষেত্রে, আর বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে শুধুমাত্র দ্রাবকই অবস্থান করে। তাই বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষাকৃত স্বাভাবিকভাবে বেশি দ্রবণের। এটা আমরা বুঝতে পারি। তারপর আসি দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র। দ্রবণের বাষ্পচাপ রাউল্টের সূত্র দুভাবে প্রযোজ্য হতে পারে। একটা হচ্ছে তরল দ্রাবক এবং অনুবায়ী কঠিন দ্রাবণী গঠিত দ্রবণের ক্ষেত্রে রাউল্টের সূত্র, আর উদ্বায়ী তরল দ্রাবক এবং উদ্বায়ী দ্রাবক দ্বারা গঠিত দ্রবণের ক্ষেত্রে রাউল্টের বাষ্পচাপ। এখানে আমাদের গুলি ফেললা হবে, অর্থাৎ রাউল্টের সূত্র এবং বাষ্পচাপ সংক্রান্ত সূত্রগুলো আমরা দুভাবে আলোচনা। দ্রবণের বাষ্পচাপ ও রাউল্ট ভালো করে মনে রাখতে হবে, দুভাবে প্রযোজ্য। দুভাবে প্রযোজ্য এই কারণে যে একটা দ্রবণ গঠিত হতে পারে তরল দ্রাবক প্লাস অনুদ্বায়ী কঠিন দ্রাবক। আর একটা ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, এখানটা আমাদের ভালো করে খেয়াল রাখবে, উদ্বায়ী তরল দ্রাবক প্লাস উদ্বায়ী অর্থাৎ এক্ষেত্রে দুটোই হচ্ছে, উভয় হচ্ছে উদ্বায়ী, এক্ষেত্রে একটি। এখানটা আমাদের খেয়াল রাখবে। রাউল্টের সূত্র সবাই মোটামুটি করলেই জানতে পারে, কিন্তু প্রয়োগটা দুভাবে হয়। অর্থাৎ প্রথম ক্ষেত্রে যেটা বলছে স্থির উষ্ণতায় কোন অনুদ্বায়ী দ্রাবীর দ্রবণের বাষ্পচাপ, ভালো করে, স্থির উষ্ণতায় কোন অনুদ্বায়ী দ্রাবীর দ্রবণের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ এবং দ্রবণে উপস্থিত দ্রাবকের মোল ভগ্নাংশের গুণফলের সমান। অর্থাৎ আমি যদি লিখি যে স্থির উষ্ণতায় খুব ভালো করে, স্থির উষ্ণতায় কোনো, আমরা অনুদ্বায়ী বলেছি, তাহলে অনুদ্বায়ী কোন অনুদ্বায়ী দ্রাবে দ্রবণের বাষ্পচাপ
ওই উষ্ণতায় বিশুদ্ধ দ্রবকে বাষ্পচাপ এবং দ্রবণে উপস্থিত দ্রাবকে মৌল ভগ্নাংশের গুণফলের সমান। তার মানে যদি আমরা ধরে নিই বিশুদ্ধ দ্রবকে বাষ্পচাপ P0 এবার মৌল ভগ্নাংশ x1, তাহলে দ্রবণের বাষ্পচাপ যদি P ধরি, তাহলে ছোট p সমান x1 গুণিত p। যদি আমরা গ্রাফের সাহায্যে বোঝার চেষ্টা করি তাহলে বোঝানো যায়। গ্রাফটা যদি আমি টানি, এটা এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর। যদি এটা এক্স অক্ষ ছোট অক্ষ, এটা যদি ওয়াই অক্ষ ধরি, বাষ্পচাপ ভার্সেস দ্রাবকের মূল ভগ্নাংশ, মূল ভগ্নাংশের সর্বোচ্চ পরিমাণ হতে পারে x1 এর 1। তাই আমরা এখানে আর একটা এটার মান x1 সমান 0, কারণ এটা পয়েন্টটা 0, আর এখানের মানটা ধরবো x1 সমান। তাহলে গ্রাফটা দ্রবণের বাষ্পচাপ সমান x1 ইন্টু অনেকটা y সমান mx সরলরেখা সমীকরণ অনুসারে হবে। সমীকরণ, তাহলে আমরা বলতে পারবো ঠিক আছে। এখানটায় আমরা যেখানে কাট করবে সেটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকে কারণটা এখানে থেকে পাওয়া যায় ছোট পি দ্রবণ x1 গুণিত p0, যদি x1 সমান 1 হয় তাহলে p1 গুণিত p0 বিশুদ্ধ দ্রবকের বাষ্প। কারণ দ্রাবক এবং দ্রাবক মূল ভগ্নাংশ, দ্রাবক প্লাস দ্রাবকের মূল ভগ্নাংশ 1, তার মানে x1 সমান 1 ধরলে আমাদের এই সমীকরণটা আসছে। তারপর আরেকটা দিক আমরা, এটা হলো অনুদ্বায়ী দ্রাবের দ্বারা। এরপর আসবো উদ্বায়ী দ্রাবক, অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতায় উদ্বায়ী দ্রাবক ও উদ্বায়ী দ্রাবক দ্বারা গঠিত দ্রবণে কোন একটি উপাদানের বাষ্পচাপ ওই উষ্ণতায়
বিশুদ্ধ উপাদানের বাষ্পচাপ ও দ্রবণীয় উপাদানটির মোল ভরাংশের গুণফলের সমান। এর ক্ষেত্রে যে কোনো একটি উপাদানের আংশিক বাষ্পচাপ আমরা বের করতে অর্থাৎ যদি আমরা লিখি নির্দিষ্ট উষ্ণতা বা স্থির উষ্ণতা, যেটা আমরা বলি উষ্ণতা স্থির থাকবে, নির্দিষ্ট উষ্ণতা উদ্বায়ী, এগুলো উল্লেখ করতে হবে। উদ্বায়ী দ্রাবক ও উদ্বায়ী দ্রাবক দ্বারা গঠিত দ্রবণের ক্ষেত্রে দ্রবণে যে কোনো একটি উপাদানে যে কোনো একটি উপাদানের 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 যা হোক একটা লেখক গন্ডগোল, দ্রবণের যে কোনো একটি উপাদানের বাষ্পচাপ উপাদানের বাষ্পচাপ বিশুদ্ধ উপাদানের বাষ্পচাপ ও দ্রবণ উপস্থিত ওই উপাদানের মোল ভগ্নাংশের গুণফলের সমান। বিস্তারিত ভাবে যেটা বলতে পারি, দ্রাবকে আংশিক বাষ্পচাপ, এখানে বাষ্পচাপ বলতে আংশিক বাষ্পচাপে বাষ্পচাপ এবং দ্রবে আংশিক বাষ্পচাপ P2 এবং মোল ভগ্নাংশ যথাক্রমে x1 এবং x2। আরো বিস্তারিতভাবে বিস্তারিতভাবে বিশুদ্ধ উপাদানের বাষ্পচাপ U10 এবং রাশি রাউল্ট সূত্র অনুযায়ী রাউল্ট সূত্র অনুযায়ী দ্রাবকে আংশিক বাষ্পচাপ U1 সমান U10 গুণিত এবং দ্রাবে আংশিক বাষ্পচাপ সমান x2 গুণিত
এরপর আমরা যেটা অ্যাকচুয়াল জানবো, দ্রবণে মোট বাষ্প, যেহেতু দুটোই উভয় দ্রাবক, তাহলে এক্ষেত্রে দ্রাবকই বাষ্পচাপ প্লাস হচ্ছে দ্রাবের বাষ্প। রাউল সূত্রে এখানে প্রয়োগ হয় যে দ্রাব্য পদার্থ দ্রাবকের সঙ্গে যৌগ গঠন না করে। তারপর সংযোজিত বা বিয়োজিত আরো আছে, এক্ষেত্রে দ্রাবক ও দ্রাবের আকর্ষণ বল দ্রাবক দ্রাবকে আকর্ষণ বল বা এদের আকার আকৃতি সদৃশ। এখানে ক্ষেত্রে ডাল্টনে আংশিক চাপ সূত্র প্রয়োগ করা হয়। আংশিক চাপ প্রয়োগ করা হয়। P1 প্লাস P2 সমান x1 গুণিত P1 জিরো প্লাস x2 গুণিত P2, x2 গুণিত P2। এটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ। এক্ষেত্রে যদি আমরা গ্রাফের সাথে বোঝার চেষ্টা করি, তাহলে এখানে x1 সমান 0, x2 সমান 1, x1 সমান হচ্ছে 1, x2 সমান 0। এটা হচ্ছে P1 0। ছবি থেকে সোজা পথে টানতে হবে।
এখানে মোটামুটি ভালো টানাচ্ছেন, স্কেল দিয়ে টানলে এখানটা হচ্ছে এটি, এটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবক, এই, আর এটা হচ্ছে দ্রবী। এটা হচ্ছে দ্রবণের 1 + হচ্ছে এই দিকটা বাষ্পচাপ, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর আমরা বাষ্পচাপ, আর এটা হচ্ছে মূল বহন। এক্স অক্ষ বরাবর যদি বাষ্পচাপ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর মূল বহন অংশ অঙ্কন করলাম আমরা, উদ্বায়ী দ্রাবক এবং উদ্বায়ী দ্রাবক দ্বারা গঠিত দ্রবণের বাষ্পচাপ আমরা উল্টো সূত্র দেখি। এরপর আসবো আদর্শ দ্রবণ এবং অনাদর্শ। যে সকল দ্রবণ যে কোনো উষ্ণতা ও চাপে রাউল্ট সূত্র মেনে চলে তারাই হলো আদর্শ দ্রবণ। অর্থাৎ দ্রবণ কি আমরা রাউল্ট সূত্রের প্রয়োগ অনুসারে দুভাগ ভাগ করতে পারি। একটা হচ্ছে আদর্শ দ্রবণ, আদর্শ বলে কোনো কথা নেই, তবু আলোচনা করতে হয়। আদর্শ দ্রবণ আর দুই হচ্ছে অনাদর্শ। অর্থাৎ যে কোনো উষ্ণতা ও চাপে যে দ্রবণ রাউল্টের সূত্র মেনে চলে সেটাই হলো আদর্শ দ্রবণ। তাহলে আদর্শ দ্রবণ যেটা পেলাম, যে কোনো উষ্ণতা ও গাঢ়ত্বে রাউল্ট সূত্র মান্যতা প্রাপ্ত। আদর্শ দ্রবণের ক্ষেত্রে আমরা আগে আলোচনা করেছি, আদর্শ দ্রবণের ক্ষেত্রে অণুগুলোর মধ্যে আকর্ষণ বল ও ভিন্ন অণুগুলোর মধ্যে আকর্ষণ বল, অর্থাৎ আমরা যদি দ্রাবকের অণুগুলোর আকর্ষণ বল এবং দ্রাবক অণুগুলোর মধ্যে আকর্ষণ বল, অর্থাৎ যদি দুটো আমরা যদি পদার্থ ধরি ই আর বি, এখানটা ভালো করে বুঝতে হবে। অর্থাৎ দুটো পদার্থ নিয়ে যদি আমরা দ্রবণ গঠিত করি এ আর বি দিয়ে, তাহলে এ এর মধ্যে আকর্ষণ বল এবং বি বি এর মধ্যে আকর্ষণ বল, আবার এ বি তিনটা আকর্ষণ বল এখানকার বলছি, এদের আকর্ষণ বল, এর আকর্ষণ বল বা এর আকর্ষণ বল, এই এ বি আকর্ষণ বল
সমানম, অর্থাৎ এ বিবি সমান বিবি, অর্থাৎ এই আকর্ষণের কোনো পরিবর্তন হয় না বলে গড় আন্তরাণবিক দূরত্ব কিন্তু কোনো পরিবর্তন নেই। গড় আন্তরাণবিক দূরত্বের কোনো পরিবর্তন ফলে, অর্থাৎ ডেল ভি মিক্সিং সমান হচ্ছে জি। দ্রবণের দ্রাবকের যে আয়তন, দ্রাবের যে আয়তন, যাদের মোট পরিবর্তন কোনো হয় না। আবার দ্রবণ সৃষ্টি হওয়ার সময় তাপেরও কোনো উদ্ভব হয় না, তাপেরও কোনো শোষণ হয় না। তাপের উদ্ভব বা শোষণ, অর্থাৎ ডেল এইচ মিক্সিং হচ্ছে জি। আরো কিছু বলা যেতে পারে, যে 3 নম্বর বলি, দ্রবণে গঠিত হওয়ার সময় কোন উপাদানের ত্রিমাত্রিক বিন্যাস এবং অণুগুলির পারস্পরিক আকর্ষণ বলের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ সংক্ষিপ্তভাবে দ্রবণে অণুর ত্রিমাত্রিক বিন্যাস ও অণুগুলি পারস্পরিক আকর্ষণ বলে পরিবর্তন। অনাদর্শ দ্রবণ ঠিক এর উল্টোটি, বলার অপেক্ষা রাখেন। অনাদর্শ দ্রবণ অর্থাৎ দ্রবণে যে দ্রবণ যে কোনো উষ্ণতা ও গাঢ়তে রাউল সূত্র মেনে চলে না, তাকে বলা অনাদর্শ দ্রবণ। অর্থাৎ এটার উদাহরণ হিসেবে বেনজিন টলুইন, বেনজিন টলুইনের মিশ্রণ, এটা NHA ও এন পেন্টেনের উদাহরণ। অনাদর্শ দ্রবণ জল HCl, জল প্লাস HCl, জল প্লাস HNO3, অনেক উদাহরণ। এক্ষেত্রে রাউল্টের সূত্র, দ্রবণ যে কোনো উষ্ণতা কাটাতে রাউল্টের সূত্র মেনে চলে, সেইটা অনাদর্শ দ্রবণ। এই ক্ষেত্রে যা হওয়া উচিত, ডেল বি মিক্সিং নট ইকুয়াল টু 0, আর ডেল এইচ মিক্সিং নট ইকুয়াল টু 0। A greater than A not equal to B not equal to B। আর যেটা আছে অ্যাজিওট্রপিক মিশ্রণ, স্থির পূর্ণাঙ্কের অ্যাজিওট্রপিক মিশ্রণ। এক্ষেত্রে দুটো জিনিস ঘটতে পারে, যে রাউল্টের সূত্র এটিকে ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করতে পারে কোনো কোনো দ্রবণ, আবার কোনো কোনো দ্রবণ রাউল্টের সূত্রে ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শন করতে পারে। অর্থাৎ ধনাত্মক বিচ্যুতি এই কারণে বলছি, যে এমন একটা দ্রবণ সৃষ্টি হলো যেখানে যেখানে আমরা বলতে পারি
যেখানে আমরা বলতে পারি যে উল্টা সূত্র না মেনে চললেও দুটো জিনিস ঘটতে পারে, যে দ্রবণের বাষ্পচাপ পরীক্ষা দ্বারা প্রাপ্ত বাষ্পচাপটা বেশি, অর্থাৎ এই দ্রবণগুলো ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন, অর্থাৎ বাষ্পচাপ যে হওয়া উচিত তার থেকে কিন্তু বেশি হয়। আর একটা আছে ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী দ্রবণ, অনাদর্শ দ্রবণ, যেখানে রাউল্টের সূত্র থেকে প্রাপ্ত বাষ্পচাপ যেটা তার থেকে কম হয়, এটা হচ্ছে ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী অনাদর্শ দ্রবণ। এদের ক্ষেত্রে আছে স্থির স্ফুটনাঙ্কে মিশ্রণ বা আইজোট্রপিক মিশ্রণ, অর্থাৎ এই মিশ্রণগুলো পাতনে যে প্রাপ্ত হয় তাদের ভৌত সংযুক্তি একই থাকে। অর্থাৎ মিশ্রণে যে আমরা যে অনাদর্শ দ্রবণে আমরা যে মিশ্রণে দ্রাবক এবং দ্রাবক পদার্থের যে অনাদর্শ দ্রবণ পাচ্ছি, সেখানে স্থির উষ্ণতা চাপে অপরিবর্তিত সংযোগ, এটা হচ্ছে স্থির স্ফুটনাঙ্কের আইজোট্রপিক মিশ্রণ। এক্ষেত্রে আমরা দুটো গ্রাফ পেপারের সাহায্যে বোঝার চেষ্টা করি। আমরা যদি, যেটা একবার পরীক্ষা এসেছিল, আইজোট্রপিক মিশ্রণ আইজোট্রপিক মিশ্রণ কাকে বলে, এটা অনাদর্শ দ্রবণের ক্ষেত্রে হয়। অর্থাৎ পাতন প্রক্রিয়াটা স্থির উষ্ণতা চাপে অপরিবর্তিত থাকে। সংজ্ঞাটা যদি লিখি, যেসব তরল মিশ্রণ স্থির উষ্ণতায় ও চাপে অপরিবর্তিত সংযুক্তিতে পাতিত, অর্থাৎ যেটা আমরা সহজ ভাষায় বলতে পারি, তরল মিশ্রণ এবং পাতনে উৎপন্ন বাষ্পের সংযুক্তি সম্পূর্ণ এক হয়। এটাই হলো তাদের আইজোট্রপিক মিশ্রণ। দুটো জিনিস আছে, একটা হচ্ছে নিম্ন স্ফুটনাঙ্ক, সর্বনিম্ন স্ফুটনাঙ্ক, দুই হচ্ছে সর্বোচ্চ স্ফুটনাঙ্ক। কারণ দুটো গ্রাফ পেপারে আমরা এখান থেকে বুঝতে পারবো যে দ্রবণের বাষ্পচাপটা বেশি পরীক্ষালব্ধ তার ক্ষেত্রে স্ফুটনাঙ্ক কম। অর্থাৎ আমরা যেটা পাচ্ছিলাম, এটা না হয়ে এটা যদি আমরা
কালারিং করার চেষ্টা করি, যদি আমরা কালারিং করার চেষ্টা করি যেটা হওয়া উচিত, কালারিং গুলো অ্যাকচুয়ালি এটা হলো এটা দ্রাবের বাষ্প পরীক্ষা লব, আর এটা হলো তত্ত্ব, যেটা হওয়া উচিত ছিল রাহুল সূত্র। আর যেটা দ্রবণের বাষ্প যা, সেক্ষেত্রেও বিচ্যুতি ঘটে। এটা হচ্ছে দ্রবণের বাষ্প, এক্ষেত্রে বাষ্প চাপ এটা হচ্ছে সর্বনিম্ন স্ফুলনাঙ্কি স্ফুলনাঙ্কের মিশ্র, কারণ এখানে স্ফুলনাঙ্কটা কম। আরেকটা গ্রাফ আমাদের টানতেই হবে, সেটা হচ্ছে এটা যদি P10 হয়, যদি P20 হয়, এটা যে P10 P10 এখন এটা হচ্ছে বিচ্যুতি ঘটে, এটা অর্থাৎ পরীক্ষালব্ধ দ্রাবের বাষ্প, আর এটা হচ্ছে পরীক্ষালব্ধ দ্রাবকের বাষ্প, আর এটা কি পরীক্ষালব্ধ দ্রবণের বাষ্প।
এই আজকের আমাদের আলোচনা। এর পরের দিন আমরা বাকিটা শুরু করব কোয়ালিটেটিভ প্রপার, যেটা আমাদের দ্রবণের আসল যে কোয়ালিটেটিভ প্রপার। আগে এগুলো জানা নেই, না জানা থাকলে আমরা কোয়ালিটেটিভ প্রপার্টি শুরু করতে পারবো। কোয়ালিটেটিভ প্রপার্টি হলো দ্রবণের কতগুলো ধর্ম আছে যেগুলো দ্রাবের কণার প্রকৃতির উপর নির্ভর করে না, কিন্তু দ্রাবের কণা সংখ্যার উপর নির্ভর করে, সেটাই হলো কোয়ালিটেটিভ প্রপার্টি। কোয়ালিটেটিভ প্রপার্টি আমরা পাই দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কের অবনমন, তারপর অভিস্রবণ চাপ। এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ প্রপার্টি। এগুলো আমরা পরের দিন আলোচনা করবো এবং দ্রবণ চ্যাপ্টার শেষ করবো। এগুলো আমার আজকের আলোচনা।